আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, ৩ মাসে দিতে হবে প্রতিবেদন। জাতীয় স্বার্থেই নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। সংস্কারের অজুহাতে বিলম্বের কোনো যৌক্তিকতা নেই, মন্তব্য মঈন খানের। নতুন আইন কর্মকর্তা নিয়োগে মামলা বাণিজ্য কমার আশা, ভিত্তিহীন রাজনৈতিক মামলায় গ্রেফতার না করার আশ্বাস। এবং ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত, জানালেন অর্থ উপদেষ্টা। আগের ৬০,০০০ কোটি টাকা ছাপানোই মূল্যস্ফীতির অন্যতম কারণ। স্বাগত এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই চুক্তি পর্যালোচনা করে দেশ বিরোধী হলে কেন বাতিল করা হবে না জানতে রুলও দেয়া হয়েছে। ৩ মাসের মধ্যেই প্রতিবেদন জমা দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। বছর দুয়েক আগে এভাবেই ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে লোকসভায় বিষোদ্গার করেছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো। আদানি গ্রুপের এই আধিপত্যের বাইরে নেই বাংলাদেশও। ২০১৭ সালে ৫ নভেম্বর তাড়াহুড়া করে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি চুক্তি করে। ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি। এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে। ২৫ বছর মেয়াদী এই চুক্তির ধরন নিয়েও সমালোচনা ছিল। ভারতে সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট ৫ টাকা ৫০ পয়সা করে, বেসরকারি খরচ পড়ে প্রতি ইউনিট ৮ টাকা ৫০ পয়সা। আর বাংলাদেশ আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে প্রতি ইউনিট খরচ ১৪ টাকা করে। নেপাল থেকে কিনতে খরচ ৮ টাকা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সেক্ষেত্রে চুক্তির দর কষাকষি স্বচ্ছ প্রক্রিয়ায় দেয়া হয়নি। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে ১৩ নভেম্বর আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটের ওপর প্রাথমিক শুনানি করে কয়েকটি আদেশ দেন। আদেশে উচ্চ আদালত একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে জাতীয় স্বার্থে এই চুক্তিতে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সে বিষয়ে একটি রুলও জারি করা হয়। আদানি গ্রুপের সাথে অন্যায্য এবং অসম চুক্তিটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন পুনর্বিবেচনা করা হয়, না হলে যেন বাতিল করা হয়, এই মর্মে নির্দেশনা চেয়েছিলাম। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকেও শুনেছেন, শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। দেশের স্বার্থবিরোধী চুক্তির সব নথি ১ মাসের মধ্যে হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায্য এই চুক্তিতে আদানির স্বার্থ রক্ষা করা হয়েছে। কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার্ড কমিটি। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি কি আছে সেইগুলা বিশ্লেষণ করে আদালতের কাছে ২ মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। শুনানিতে হাইকোর্ট বলেন, যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ আর প্রতিবেশীর সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে হবে। জাহিদ হাসান, এখন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের জন্য নয় বরং জাতীয় স্বার্থেই দ্রুতই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। নির্বাচন প্রক্রিয়ায় শৈথিল্য দেখালে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে। এদিকে ক্ষমতায় গেলে সহযোগী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে রাজধানীতে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে কর্মশালায় দলটির কেন্দ্রীয় নেতা ডক্টর মঈন খান বলেন, সংস্কারের অজুহাতে বিলম্বের যৌক্তিকতা নেই। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন।
দেশে আলোচনার বিষয় যখন সংস্কার, তখন দলগুলো সরব নিজেদের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের দফাগুলো নিয়ে। বিএনপিও তাদের প্রস্তাবিত ৩১ দফা নিয়ে আলাপ আলোচনার কমতি রাখছেন না। রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। তবে এবার দলটি নিয়েছে ভিন্ন উদ্যোগ। ৩১ দফায় জনসম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় প্রশিক্ষণের। মঙ্গলবার এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান। এদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ঢাকা বিভাগের বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে ডক্টর আব্দুল মহিন খান বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন থামিয়ে রাখার যৌক্তিকতা নেই। এটিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সবার ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ভোটের অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটারকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য দায়িত্ব। প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলাদা এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম। এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের জন্য নয়, জাতির মঙ্গলেই দ্রুত নির্বাচনী রোডম্যাপ জরুরি। অন্যথায় ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠতে পারে বলে শঙ্কা তার। এদিকে ক্ষমতায় গেলে সহযোগী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও জানান তিনি। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন, কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। এদিন সারা দেশে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানায় বিএনপি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের মুখোমুখি হতে দিল্লিকে তাকে দেশে ফেরত পাঠাতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মতামতকেই গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ অগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে প্রকাশ্যে কোনো কথা না বললেও ফাঁস হওয়া ফোনালাপে দেশের পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিতে শোনা গেছে আত্মগোপনে থাকা নেত্রীকে। এ অবস্থায় ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে দিল্লির। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া ওই সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয় হিন্দুর অনলাইন সংস্করণে। ডক্টর ইউনূস বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে রাখতে দুদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন কিংবা সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করলে তা অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য সুফল বয়ে আনবে না। শেখ হাসিনার ভারতে অবস্থান নয়, বরং বাংলাদেশ নিয়ে তার কথা বলাকেই সমস্যা মনে করছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, মানুষকে তাদের ঘর থেকে বেরিয়ে আসতে বলা, ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে বিক্ষোভ করতে বলা, সবকিছুই বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। তবে ভবিষ্যৎ নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি জানান, রাজনৈতিক দলের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে না। এক্ষেত্রে বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেয়া হবে।
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ইস্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটি অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু ট্রাম্প বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানলে অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরিবর্তন হলেও নতুন বাংলাদেশে মার্কিন প্রতিনিধিরা এলে এবং অর্থনীতি ভালোর দিকে দেখলে সমীকরণ পাল্টে যাবে বলেও মত প্রধান উপদেষ্টার। নুজহাত কামাল, এখন বিশ্ব। জুলাই আগস্টের গণ আন্দোলনের মুখে অনেক আইন কর্মকর্তা পালিয়ে গেছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মামলা বাণিজ্য এবং হয়রানি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে অধ্যাদেশের খসড়া উপদেষ্টার পরিষদে উঠতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলন। কৈফিয়ত জানাতে গণমাধ্যমের সামনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনের মুখে অনেক আইন কর্মকর্তাই পালিয়ে গেছেন, তাই নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে 4300 কর্মকর্তা। কর্মকর্তা নিয়োগের মাধ্যমে আইন ও বিচার কার্যক্রমে গতি বাড়বে বলে মনে করেন আইন উপদেষ্টা। কমে আসবে মামলা বাণিজ্য ও হয়রানিমূলক কর্মকাণ্ড। এই নিয়োগের সুফল কি, এটা লাভটা কি? লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময় সকল উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে, শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে, যাদেরকে আপনার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে। আইন উপদেষ্টা বলেন, পতনের 2-3 দিন আগে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনাও পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোন আলাপ ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। শেখ হাসিনা কেন না বলে পালিয়ে গেলেন, তার কাছেই আওয়ামী লীগ নেতাকর্মীদের জবাব চাওয়া উচিত বলে মনে করেন তিনি। এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেষ্টা হিসাবে না, এখন সাধারণ মানুষ হিসেবে মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি উনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এইটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হচ্ছে। হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগেও আইন হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে। পরবর্তী বিচারক নিয়োগ হবে এই আইনের অধীনে। এক্ষেত্রে কারো সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানান তিনি। আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে উনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন, ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনার একটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে বিগত আওয়ামী সরকারের দায়ের করা ফৌজদারি, সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা আইনে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান আইন উপদেষ্টা। বেলায়েত হোসেন, এখন, ঢাকা।
রাজনৈতিকভাবে হেয় করতে যাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে তাদের কাউকেই গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে চট্টগ্রামের পুলিশ লাইন্সে বিভিন্ন বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় দেশের অন্যান্য অঞ্চল থেকে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে, এতে কিছুটা সময় লাগবে। পাকিস্তান থেকে জাহাজে করে প্রয়োজনীয় ভোগ্যপণ্য এসেছিল, এটি নিয়ে যারা উস্কানিমূলক তথ্য দিচ্ছে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলেও জানান তিনি। এ সময় দেশের বিষয় নিয়ে সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে অনেক ক্রিমিনাল, তাদের আইনের আওতায় আনা হবে। যাদের পাওয়া যাচ্ছে দেখেন না, মাঝে মাঝে ধরা হচ্ছে, যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে। এখন এবার যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো। এই জন্য আপনাকে তো অনুসন্ধানী সাংবাদিকতা আছে, আপনারা করে দেন। সবার জন্যই তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে কমনওয়েলথের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক হয়। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। গেল 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 2014, 18 ও 24-এর নির্বাচন নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন ও অবিশ্বাস। আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচনী ব্যবস্থা ও কমিশনের ভূমিকা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই হাত দিয়েছে সংস্কার কার্যক্রমে। একগুচ্ছ সংস্কারের মধ্যে রয়েছে জন আকাঙ্ক্ষার শীর্ষে থাকা স্বতন্ত্র নির্বাচন কমিশনও। ইতিমধ্যেই গঠন হয়েছে নির্বাচন সংস্কার কমিশন। অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে এগিয়ে চলছে কমিশনের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওতে নির্বাচন কমিশন কার্যালয়ে আসে সফররত কমনওয়েলথের প্রতিনিধি দল। সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে বৈঠক চলে 1 ঘণ্টা। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন 5 সদস্যের প্রতিনিধি দলের প্রধান কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ। The Commonwealth came here to observe elections last in 2014. The observers produced a report which was very clear with clear recommendations. We did not come in 2018 and 2023. It was only a small group of experts who came to advise and to assist in whichever way possible. এ সময় সংস্কার কমিশনের প্রধান বলেন, সংস্কার কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দেবে কমনওয়েলথ। ওনার 5 জন এখানে এসছেন, উনি হলেন এই ডেলিগেশনের প্রধান। ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসছেন। কমিশনের সংস্কার প্রস্তাবের অংশ হিসেবে এই আলোচনা চলমান থাকবে বলেও জানান বদিউল আলম মজুমদার। আগামী 21 নভেম্বর থেকে নিবন্ধিত দলগুলোর সাথেও আলোচনা শুরুর কথা রয়েছে কমিশনের। দেবরাজ দেব, এখন, ঢাকা। দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্বল ব্যাংক চিহ্নিত করা হয়েছে, তবে কোনোভাবেই কোনো ব্যাংক বন্ধ করা হবে না। বাজারে মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এর আগে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে, যা মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। বাকিটা জানাচ্ছেন হাসিব বিল্লাহ। আওয়ামী লীগ আমলে ব্যাংক দখল এবং নামে বেনামে ঋণের নামে অর্থ লুট আর বিপুল অর্থ পাচার ছিল নিয়মিত ঘটনা। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর আর্থিক খাতের বিশৃঙ্খলার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, বিগত সরকারের আমলে আইন অমান্য করাই ছিল ব্যাংকিং খাতের বড় সমস্যা। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ঘাটতিতে সৃষ্টি হয়েছে দুরবস্থা। এই যে বকেয়া পাওনাগুলো, এগুলো আমরা শোধ করে প্রায় $2.5 বিলিয়ন ছিল বকেয়া পাওনা। এটাকে কমিয়ে এনে এটা ক্রেডিট অর্থ এবং বাংলাদেশ ব্যাংকে এটার মতো $400 মিলিয়ন এখন বকেয়া আছে এবং 1 টাকাও রিজার্ভ থেকে খরচ করা হয়। আমি এই আগে রিজার্ভ ছিল 42 বিলিয়ন, শুরু করে 12 বিলিয়ন
না কত আরো বেশি বিক্রি করে নিচ্ছে, অনেক রেটটাকে আর্টিফিশিয়ালি ঠিক রাখা। এইগুলো আমরা এইগুলো অকল্পনীয় জিনিস আর কি। তবে দুর্বল হলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে এ সময় সাফ জানিয়ে দেন তিনি। দুর্নীতি অনিয়ম বন্ধের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টানতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পলিসিগত ভুল আছে, চেষ্টা করছি আপনার রিকভারিতে 2% দিয়ে আপনি কি করে শিডিউল করেন, যেটা 10% ছিল। অনেক কত উল্লেখযোগ্য কারবার হয়েছে, যেটা তারপর তো আমি তখন চলে আসি 8,000 কোটি টাকা, 19,000 বা 22,000, এখন দাঁড়িয়ে তো 2.5 লক্ষ কোটি টাকা। হয়তো সাইজ বেড়েছে, ক্রেডিট বেড়েছে, এত তো ডিল পারবে না। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, এডিবির কাছ থেকে 600 মিলিয়ন, বিশ্ব ব্যাংকের কাছ থেকে 500 মিলিয়ন ও IMF এর কাছ থেকে $1 বিলিয়ন চাওয়া হয়েছে। আর আমদানি পণ্যের দাম কমাতে রাজস্ব বোর্ডের উদ্যোগ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। এই পর্যন্ত আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনা করে প্রায় 723 মিলিয়ন সংস্থান করা যাবে বলে আমরা আলোচনা প্রায় চূড়ান্ত করছি। এই আলোচনাটা আশা করছি ডিসেম্বর নাগাদ চূড়ান্ত করে আমরা নতুন একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সফলতা যাব। যেভাবে আমরা কমাই সেভাবে ইফেক্ট পাই। কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, যেমন টিভি রিপোর্টের ফলে কিন্তু 180 টাকা থেকে নেমে এটা কিন্তু অনেকটা কমেছে। চিনিতে প্রায় 10-15 টাকা দাম কমেছে, যেটা কমে নাই সয়াবিনে অথবা পেঁয়াজে। এর কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেড়ে গেছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনা নেওয়া প্রকল্পগুলোর গুরুত্ব পুনরায় খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যের সূর্য উদয় হয়েছে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুনানিতে উঠে আসে ছাত্র আন্দোলন এবং মন্ত্রী থাকার সময় তার দুর্নীতি অপকর্মের ফিরিস্তি। যদিও জামিন আবেদনের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী। রকিবুল রাহাতের প্রতিবেদন। 2015 সালে ব্রাজিল থেকে 2 লাখ টন পচা গম আমদানি ছিল তুমুল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে দুর্নীতির প্রমাণ মেলে তৎকালীন খাদ্যমন্ত্রী, ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে। এরপর অর্থ আত্মসাৎ ও স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলবার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় ধরাছোঁয়ার বাইরেই ছিলেন তিনি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন দলটির নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে। নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার আসামি হিসেবে তার 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হওয়ার পাশাপাশি আইন প্রতিমন্ত্রী থাকাকালে বিচার বিভাগকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন অ্যাডভোকেট কামরুল। বিচারাঙ্গনকে তার স্বাধীনমতো চলতে দেয় নাই এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। এবং খাদ্যমন্ত্রী থাকাকালীন আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি। পচা গম এই পুলিশের জন্য, পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন। তবে অসুস্থতার কথা বলে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে তাকে 8 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানোর আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। শুধু রাজনৈতিক কারণে আমি গত সরকার আমলে বারবার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম এবং সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করেছেন। রিমান্ড শুনানি চলাকালীন সময়ে কামরুল ইসলামের ছেলে তানজির ইসলাম আদালতের এজলাস কক্ষের পাশে দাঁড়িয়ে থাকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপিপন্থী আইনজীবীরা। রকিবুল রাহাত, এখন ঢাকা। রাজশাহীর সারদায় দ্বিতীয় দফায় স্থগিত করা হলো 40তম ব্যাচের এএসপি ক্যাডেট এবং এএসআইদের সমাপনী কুচকাওয়াজ। তৃতীয় দফায় অব্যাহতি দেওয়া হলো আরও 3 এসআইকে।
সারদা পুলিশ একাডেমির মিডিয়া উইং থেকে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে গেল 18 নভেম্বর তৃতীয় দফায় ওই 3 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বিষয়টি মঙ্গলবার সকাল থেকে সকলে জানতে পারেন। এর আগে 22 অক্টোবর 252 জন এবং 4 নভেম্বর একই ব্যাচের 58 জনকে অব্যাহতি দেওয়া হয়। এখন পর্যন্ত 40তম ব্যাচের 804 জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হলো 313 জনকে। এর আগে গেল 20 অক্টোবর 40তম ব্যাচের এএসপি ক্যাডেট এবং এসআইদের সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগ চূড়ান্তে আরও 1 বছর সময় লাগবে। জানুয়ারিতে বর্তমান দেশি অপারেটরের চুক্তির মেয়াদ শেষ হলেই অন্তর্বর্তী সময়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। দরপত্র প্রতিযোগিতামূলক করতে অংশগ্রহণের শর্ত সংশোধন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। এছাড়া লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে বিশ্বের শীর্ষস্থানীয় টার্মিনাল অপারেটরের এপিএম এর সাথে আগামী 6 মাসের মধ্যে কনসেশন চুক্তি সই হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক ও বড় টার্মিনাল নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। এই টার্মিনাল থেকে বছরে প্রায় 600 কোটি টাকা আয় হয় বন্দরের। 2007 সালে চালুর পর থেকে দেশীয় অপারেটর সাইপ পাওয়ার টেক টার্মিনালটি পরিচালনা করে আসছে। তবে শুরু থেকেই অপারেটর নিয়োগ নিয়েছিল নানা অভিযোগ। সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকার 2023 সালে বিশ্বের 5ম বৃহত্তম টার্মিনাল অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু করে, যা এখন অন্তর্বর্তী সরকারও এগিয়ে নিতে চাইছে। যদিও বন্দরের 2,500 কোটি টাকা বিনিয়োগের এই টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে মত। এদিকে গেল 2-3 বছর ধরেই সরাসরি ক্রয় পদ্ধতিতে বারবার মেয়াদ বাড়িয়ে এনসিটি পরিচালনা করে আসছে সাইপ পাওয়ার টেক। এই অবস্থায় বিদেশি অপারেটরকে দেয়ার প্রক্রিয়া চলমান থাকলেও জানুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হলেই স্বল্পতম সময়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে বলে জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। বলেন, বন্দরের স্বার্থ সংরক্ষণে 23 শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল করা হয়েছে। পেয়ে গেলে তারপরে আমরা সাথে সাথে আমরা ওপেন টেন্ডারে চলে যাব। এছাড়া বে টার্মিনাল নির্মাণে 2 বিদেশি অংশীদারের সাথে কাজ চলমান জানিয়ে বলেন, লালদিয়া চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে বিশ্বের শীর্ষ টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালের সাথে আগামী 6 মাসের মধ্যেই চুক্তি সই হবে। এছাড়া মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে শিগগিরই চুক্তি সই হবে বলেও জানান তিনি। অলরেডি আপনার হলো ইউএইর সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল, সেটার আলোকেই ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আমরা নিয়োগ করেছি। ওনারা যে কাজ করছেন তাতে প্রায় বছরখানেক লেগে যাবে এই পুরো রিপোর্টটা দিতে। ইন্টারিম টাইমে আমরা কি করব, যে এটাকে আমরা ওপেন টেন্ডারে যাব। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছি। এ লক্ষ্যে নিয়োজিত ট্রানজ্যাকশন অ্যাডভাইজার কার্যক্রম পরিচালনা করছে। আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে কনসেশন চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে। করাচি থেকে পণ্য আমদানির চাহিদা বাড়লে আগামীতে করাচি ও চট্টগ্রাম বন্দর রুটে নিয়মিত কন্টেইনার জাহাজ চলবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি পাবে। গেল 3 মাসে চট্টগ্রাম বন্দর 8,30,582 টুয়েস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এক্ষেত্রে গেল বছরের চেয়ে কন্টেইনার হ্যান্ডলিং এ প্রবৃদ্ধি 10.22%। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।
সেন্ট মার্টিন ভ্রমণে বিধি নিষেধ প্রত্যাহারের দাবিতে কলাতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেন্ট মার্টিনের বাসিন্দা সহ কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। বিক্ষোভে অংশ নেয় পর্যটন সংশ্লিষ্ট 12টি সংগঠন। ভ্রমণ বিধি নিষেধ প্রত্যাহারের দাবিতে সকাল 10টা থেকেই কলাতলী ডলফিন মোড়ে জড়ো হতে থাকে শত শত সেন্ট মার্টিনের বাসিন্দা এবং পর্যটন সংশ্লিষ্টরা। পরে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মেরিন ড্রাইভ সড়ক সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন পর্যটকরা। বিক্ষোভকারীরা বলেন, সেন্ট মার্টিন ভ্রমণে বিধি নিষেধ দেয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। তাই পরিবেশ ঠিক রেখেই দ্রুত সময়ের মধ্যেই পর্যটক যাতায়াত সচল করার আহ্বান জানান অবরোধকারীরা। এছাড়া টেকটাফ থেকে জাহাজ চালু করার দাবিও জানান তারা। আমরা শিখে এই পথে পরিবেশকে রক্ষা করে পরিবেশ কিভাবে রক্ষা করতে হয়, তাই আমি আপনাদের সহ কক্সবাজারের পর্যটন প্রেমী বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে সড়ক জুড়ে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার যানজট। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, সকাল থেকেই তো শ্রমিকরা বিক্ষোভ করছেন, সবশেষ পরিস্থিতি কি? আরেকটি বিষয় জানাবেন, বিকল্প পথে যান চলাচলের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে আমরা সকালে যেমনটি জানিয়েছিলাম তার চাইতে অনেক বেশি কিন্তু যানজটের তীব্রতা বেড়েছে। দুপুরেও জানিয়েছিলাম, দুপুরের পর থেকেও আরো সময় যত যাচ্ছে যানজটের সারি আসলে ততটা দীর্ঘায়িত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কিন্তু চক্রবর্তীতে সকাল থেকে তারা বিক্ষোভ করছে বকেয়া বেতনের দাবিতে। সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো কিন্তু তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সে কারণে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সময় যত বাড়ছে, সময়ের সাথে সাথে যানজটের সারিও ততটা লম্বা হচ্ছে। আসলে এই সড়কটি যারা ব্যবহার করছেন তাদের যেন ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে নারী, শিশু এবং বয়স্ক যারা রয়েছেন এবং যারা অ্যাম্বুলেন্সে করে রোগী হিসাবে এই সড়কটি ব্যবহার করছেন, তাদের ভোগান্তিটা একেবারে অবর্ণনীয় হয়ে পড়েছে। আমরা একাধিক অ্যাম্বুলেন্সকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি, রোগী সহ। কারণ তারা যদিও অ্যাম্বুলেন্সগুলোকে আন্দোলনকারীরা তাদের অবরোধের বাইরে রেখেছেন, কিন্তু যানজটের কারণে আসলে অ্যাম্বুলেন্সগুলো ধীর গতিতে হলেও কিন্তু তারা সেই রাস্তা পার হতে পারছেন না, যেতে পারছেন না গন্তব্যে, পৌঁছাতে পারছেন না হসপিটালে। সে কারণে কিন্তু রোগীদের ভোগান্তির মাত্রাটাও কিন্তু চরমে পৌঁছেছে। এবং আপনি এই পথ যারা ব্যবহার করে উত্তরবঙ্গগামী বিশেষ করে যানবাহন, তারা কিন্তু আসলে এই পথটি ব্যবহার করতে পারছেন না। তারা নবীনগর থেকে ধামরাই ধুলিবিটা হয়ে কালিয়াকৈর হয়ে কিন্তু তারা যমুনা সেতু হয়ে কিন্তু তারা উত্তরবঙ্গে যাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু তাদের অনেক সময় ব্যয় হচ্ছে। আর এই পথে যারা সকাল থেকে যারা বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, দূরপাল্লার যেসব যানবাহনের ড্রাইভাররা আটকা পড়েছেন, তাদের ভোগান্তির মাত্রা অনেকটা চরমে পৌঁছেছে। তারা বলছেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে যে আন্দোলন করছে, সে আন্দোলনকে তারা যৌক্তিক বললেও তারা বলছেন তারা রাস্তায় যে এসছেন, তাদেরকে রাস্তা থেকে সরানোর জন্য কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি তারা দাবি জানিয়েছেন। অপরদিকে বেক্সিমকোর শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত, তাদের যে বকেয়া বেতন সেটি না পাওয়া পর্যন্ত কিন্তু তারা সড়ক ছাড়বেন না। তাদের অভিযোগ, এ পর্যন্ত মালিক পক্ষের কেউ বেতন কখন দেওয়া হবে কিংবা আদৌ দেওয়া হবে কিনা সে বিষয়ে তাদেরকে কেউ কোনো রকম আশ্বস্ত করেনি। এছাড়া আমার পুলিশের সাথে কথা হয়েছে, এখানকার শিল্প পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং যানবাহন কে সঠিকভাবে সুশৃঙ্খলভাবে চলার জন্য কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। এবং সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএন এর সদস্যরাও কিন্তু কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে আসলে তারা দায়িত্ব পালন করছেন। এবং এখনো পর্যন্ত তারা সড়কে অবরোধ করলেও কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেক্সিমকো গার্মেন্টসের আশেপাশে বেশ কিছু গার্মেন্টসকে কিন্তু আমরা দেখেছি, ইন্ডাস্ট্রিকে আমরা দেখেছি সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে কিন্তু কিছু ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং একটি ফ্যাক্টরির 3টি শাখা রয়েছে, সেগুলোকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং সেই ফ্যাক্টরির শ্রমিকরাও কিন্তু বেক্সিমকোর শ্রমিকদের সাথে একতা প্রকাশ করে তারাও কিন্তু সড়ক অবরোধ করছেন। ফলে আন্দোলনের গতিটা বেড়েছে এবং আন্দোলনকারীরা তাদের জনবল বেড়েছে, তারা কিন্তু সেভাবে আন্দোলন করছেন এবং রাস্তায় কিন্তু মানুষের ভোগান্তিও বেড়েছে। এই ছিল যানজটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।
সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সে খবরই বিস্তারিত জানাচ্ছিলেন হুমায়ুন কবির। এবার খেলার খবর। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। মঙ্গলবার মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর বাফুফে এবং জাতীয় প্রেস ক্লাবে হয় এই কিংবদন্তির জানাজা। শেষ নিদ্রায় শায়িত করা হবে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। ওয়াসিল হক পান্থর বিস্তারিত প্রতিবেদনে। পিউগলের এই সুর কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টুকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানাতে। তার নেতৃত্বেই স্বাধীন বাংলা ফুটবল দল ৭১-এর মুক্তিযুদ্ধে আহত ও শরণার্থীদের সহায়তায় তহবিল সংগ্রহ করেছেন। ভারতের অনেক মাঠে ম্যাচ খেলে জনসমর্থন আদায়ের চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে। ৭১-এর এই লড়াকু ফুটবলারের পায়ে গতি পেয়েছে স্বাধীন দেশের ফুটবল। মোহামেডান ক্লাব প্রাঙ্গণ থেকে তার মরদেহ নেওয়া হয় বাফুফে প্রাঙ্গণে। সেখানে তার জানাজায় হাজির ছিলেন সংস্থাটির নবনির্বাচিত সভাপতি তাবিত আওয়াল সহ ফুটবলের শীর্ষস্থানীয় সংগঠকরা। সতীর্থকে শেষবারের মতো দেখতে হাজির ছিলেন ফুটবল অঙ্গনের অনেক তারকা খেলোয়াড়রা। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। খেলোয়াড়ি জীবনে পিন্টুর অর্জন অনেক। রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী হিসেবে অনেক পুরস্কারই পেয়েছেন। তবে স্বাধীন বাংলা ফুটবল দল কোনো স্বীকৃতি না পাওয়ায় তার আক্ষেপ ছিল। আব্বার অলওয়েজ দাবি করতো যে স্বাধীন বাংলা ফুটবল দলটাকে যাতে স্বীকৃতি দেওয়া হয় নাই। অনেক দিন ধরে এই দাবিটা ছিল, এইটা একটা ছিল, আর এছাড়া আব্বার তেমন কিছু ছিল না। বাংলাদেশের সমস্ত ২১ পুরস্কার, অন্যান্য যত স্বাধীনতা পুরস্কার পাইছে, আচ্ছা, তারপর অন্যান্য পুরস্কার তার পাওয়া উচিত। এত বড় স্পোর্টস পার্সোনালিটি বাংলাদেশে হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু। তার একদিন পরেই সোমবার দুপুরে চলে যান না ফেরার দেশে। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব এখন বিকেল। তার আগে শিরোনামগুলো আরো একবার। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। ৩ মাসেই দিতে হবে প্রতিবেদন। জাতীয় স্বার্থেই নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। সংস্কারের অজুহাতে বিলম্বের কোনো যৌক্তিকতা নেই, মন্তব্য মঈন খানের। নতুন আইন কর্মকর্তা নিয়োগে মামলা বাণিজ্য কমার আশা। ভিত্তিহীন রাজনৈতিক মামলায় গ্রেফতার না করার আশ্বাস। এবং ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত, জানালেন অর্থ উপদেষ্টা। আগের ৬০,০০০ কোটি টাকা ছাপানোই মূল্যস্ফীতির অন্যতম কারণ। শেষ করছে এখন বিকেল। তারা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টিভি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।